আসসালামু আলাইকুম। অনার্স ম্যাথ ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ 3টি অঙ্কের সমাধান আজকে 251 থেকে 260। 251, একটি কলম 190 টাকায় বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য সাধারণত 100% থাকে। ক্রয় মূল্য কত পার্সেন্ট থাকে? 100% থাকে। 5% ক্ষতি করছেন। 5% যখন ক্ষতি করছেন, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওটার 100% নেই, অর্থাৎ 5% কমে গেল 100% থেকে। তাহলে আমি বলতে পারি এই যেটা আছে সেটা হচ্ছে 95%, অর্থাৎ যেটা বিক্রি করছেন সেটাই হচ্ছে 95%। 95% সমান 190। যেহেতু আপনি 5% ক্ষতি করে 190 টাকা বিক্রি করছেন, তাহলে আমি বলতে পারি 95% সমান 190। এখন আমি যেহেতু ক্রয় মূল্য বের করবো, অর্থাৎ 100% বের করব, তো 1% সমান কত হবে? আরও কম হবে, তাহলে 190 উপরে 95 নিচে, এবং 100% বের করলে আমার ক্রয় মূল্য বের হয়ে যাবে 95 190 ইন্টু 100। এখন কাটাকাটি করলে এটা হয় 2 বার যায়, 190-এর মধ্যে 95, তাহলে 102 গুণা আমি পাবো 200 টাকা। আনসার হবে 200। 252 টাকায় 5টি ধরে লেবু ক্রয় করে টাকায় কয়টা ধরে লেবু বিক্রি করলে 25% লাভ হবে? দেখেন, টাকায় 5টি মানে হচ্ছে 1 টাকায় আপনি 5টি লেবু ক্রয় করেন। কয় টাকায়? 1 টাকায় 5টি লেবু ক্রয় করেন। আচ্ছা, এখন আমি যদি এটা 1 টাকা হিসেব করতে আমার অসুবিধা হয়, আমি তাহলে আগে 100 টাকায় একটা হিসেব করে দেখি। 1 টাকা যদি আপনি 5টি লেবু ক্রয় করেন, তাহলে 100 টাকায় কয়টা করবেন? নিশ্চয়ই 500টি। ওকে, অর্থাৎ আপনি 100 টাকায় 500টি লেবু ক্রয় করবেন। এবার দেখেন, আপনি যদি 25% লাভ করেন, অর্থাৎ 25% লাভ করতে হলে কিন্তু আপনাকে 125 টাকায়, এই 125 টাকায় আপনার 500টা লেবু বিক্রি করতে হবে। 125 টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে? 500টা লেবু। আপনি যেটা 100 টাকায় কিনছিলেন সেটা এখন 125 টাকা দিয়ে বিক্রি করবেন, কারণ 25% লাভ করবেন। 25% মানে হচ্ছে 100 টাকায় 25 টাকা, অর্থাৎ 125 টাকা আপনি বিক্রি করবেন 400টি। তাহলে আমার তো দরকার 1 টাকায়, তাহলে 1 টাকায় কতটি? 500 ডিভাইড বাই 125, কাটাকাটি করলে আমরা পাবো 4টি। গ 253, বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে? তাহলে এখানে আমি আসল জানি না, ধরে নেন যে আপনার আসল হচ্ছে 100 টাকা, আপনার সুদ আসলে হবে, অর্থাৎ 10 টাকা হারে আপনি যদি সুদ নেন, সুদ আসলে কিন্তু দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে এই 100 টাকা এটা কত হয়ে যাবে? 200 টাকা হয়ে যাবে। আচ্ছা, সুদ আসলে যদি 200 টাকা হয়, এর মধ্যে তো আসল 100 টাকা, তাহলে সুদ কত? নিশ্চয়ই সুদ 100 টাকা, অর্থাৎ আপনি 100 টাকা ব্যাংকে রাখলেন, আপনাকে 10 টাকা হার সুদে কয়েক বছর পরে 200 টাকা দিল, টোটাল 200 টাকা দিল সুদ আসলে। তো 200 টাকার মধ্যে তো সুদ 100 টাকা আছে, তো সুদ যদি 100 টাকা থাকে, আসলে তো 100 টাকা, অর্থাৎ আসলে 100, আপনার সুদে 100। এখন আমরা যে সরল সুদের সূত্রটা জানি সেটা হচ্ছে আই সমান পি এন আর, বা মুখে মুখে এটা করা যায়। এখন আমি জাস্ট মানগুলো বসাবো। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে সুদ, তাহলে আমার সুদ 100, আবার ফি মানে আসল, এটাও 100। এন এর মান আমরা বের করব, কিন্তু আমাকে আর এর মান দেওয়া আছে 10%। 10% মানে হচ্ছে 10% লিখতে পারি, 10/100 লিখতে পারি, অথবা 0.10 লিখতে পারি। এখন আমরা কাটাকাটি করতে পারি। তাহলে দেখেন, এই 100 এটা, তাহলে আমার 100 সমান এন গুণ 10 থাকে, তাহলে এন সমান হয়ে যাবে 100 ডিভাইড বাই 10 সমান সমান কাটাকাটি করলে 10, আনসার হয়ে যাবে 10, অর্থাৎ 10 বছর পরে আপনার সুদ আসলে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। 254, শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরের সুদ আসলে কত হবে? এটা একদমই সহজ, আপনার সূত্র ওইটাই, আই সমান পিএনআর। তাহলে দেখেন, আপনার আয়ত সুদ আমরা বের করব, ফি মানে হচ্ছে আপনার আসল টাকা, আপনি 120 টাকা রাখবেন, তাহলে 120 ইন্টু এন মানে হচ্ছে সময়, অর্থাৎ 3 বছর রাখবেন 3, আর হচ্ছে শতকরা 5 টাকা হার, অর্থাৎ 5%। 5% 5% লিখতে পারেন, 0.05 লিখতে পারেন, অথবা 5/100 লিখতে পারেন। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে
5 দিয়ে কাটলে 5 20 100, ওকে, 20 দিয়ে কাটলে 6 20, তাহলে 318 টাকা। তাহলে আমি এখানে 18 টাকা কী পাচ্ছি? সুদ পাচ্ছি। তাহলে 3 বছর পরে আমাকে বলছে সুদে আসলে কত হবে। তো 18 টাকা যদি সুদ হয়, আমার আসল আছে কিন্তু 120 টাকা, তাহলে 120 আর প্লাস 18 টাকা সুদ পাবো, তাহলে আমার টোটাল হবে 138 টাকা। অর্থাৎ 3 বছর পরে সুদ আসলে আমি 138 টাকা পাবো। 255, সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? দেখেন এখানে 7% থেকে 5% কমছে, অর্থাৎ 7 থেকে যদি 5% কমে তাহলে কমলো আপনার 2%, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে 2%। তবে এই 2% হচ্ছে 1 বছরে। কত বছরে? 1 বছরে। কিন্তু আমার অঙ্ক হচ্ছে 5 বছর। তো 1 বছরে যদি 2% কমে, তাহলে 5 বছরে কত পার্সেন্ট কমে? 5 বছরে কমে নিশ্চয়ই 5 × 2 = 10%। ওকে, এই 10% সমান আমি 70 বলতে পারি, কারণ 5 বছরে আমার টোটাল 10% কমে যায়। 1 বছরে 2% করে 5 বছরে 10% কমে যায়। তাহলে অ্যাকর্ডিং টু আমি 10% সমান 70 বলতে পারি। তাহলে 1% সমান 70/10 এবং 100%, অর্থাৎ 100% বের করলে আমার আনসারটা বের হয়ে যাবে। তাহলে উপরে 100 কাটাকাটি করলে এখানে 70 × 10 = 700 টাকা হবে। এটা এভাবে করা যায়। আবার আপনি যদি মনে করেন আরও একভাবে দেখেন, 7% যেহেতু 5% কমছে, তাহলে আমরা লিখতে পারি যে কমে হচ্ছে 7% - 5% সমান হচ্ছে 2%। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি 2% সমান 14 লিখতে পারি। কেন 14 লিখব? কারণটা হচ্ছে এই 70 টাকা হচ্ছে 5 বছরের। তো 5 বছরে যদি 70 টাকা কমে, 1 বছরে কমে কত? নিশ্চয়ই 70/5 অর্থাৎ 14, সেই জন্য আমি 2% সমান 14 লিখলাম। এখান থেকে 1% সমান 14/2 আর 100% বের করলে ইন্টু 100, তাহলে 7 × 2 = 14, 7 × 100 700, আনসার হবে 700 টাকা। 256, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে 4 গুণ হবে? এরকম কত গুণ হবে এটা বলা থাকলে এটা আমরা একটা শর্টকাট ফলো করতে পারি। সেটা হচ্ছে আপনার সময় অথবা হার বের করার একটাই সূত্র, দুটোই সূত্র সেম, অর্থাৎ হার সমান হচ্ছে যত গুণ বলবে -1 / বছর। তাহলে এখানে দেখেন যত গুণ, কত গুণ বললো? 4 গুণ 4 - 1 / বছর হচ্ছে 10, অর্থাৎ 3/10। এখানে অবশ্যই ইন্টু, যেহেতু হার 100 বের করব, যেহেতু হার 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করলাম, 10 বসে 100, 3 × 30%, আনসার হয়ে গেল 30%। এটা আবার আপনি চাইলে বুঝেও করতে পারেন। আপনাকে যেহেতু কত হার সুদে বলছে, অর্থাৎ আর এর মান বের করতে বলছে, তো আর সমান আপনি I/N লিখতে পারেন। অর্থাৎ আমরা যে I = P/N লিখি, এই সূত্রটা থেকে আপনি আর সমান I/N লিখতে পারেন। তো সুদ হচ্ছে আপনার এখানে যদি 4 গুণ হবে সুদ আসলে, তাহলে এই 4 গুণের ভিতরে 1 গুণ আছে আপনার আসল টাকা, তাই না? আর 3 গুণ হবে নিশ্চয়ই সুদ। তো 3 গুণ যেহেতু সুদ হবে, তাহলে 3 উপরে থাকবে, আর ফি হচ্ছে আসলে 1 গুণ, 1 নিচে থাকবে, ইন্টু n হচ্ছে আপনার 10 বছর, আর ইন্টু 100, যেহেতু শতকরা বের করে কাটাকাটি করলে আবার 30%ই হবে। এটা আরও অন্যভাবে করা যায়। আপনি মনে করেন আসলে 100 টাকা, 4 গুণ হলে সুদ আসলে হবে 400 টাকা, তাহলে আপনার সুদ হবে 300 টাকা। এর আগে আমরা একটা অঙ্ক করেছি, অর্থাৎ 200, সম্ভবত 252 বা 53, ওই অঙ্কটা দেখে নিলে ওভাবে করতে পারেন। বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা, 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে? এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে সুদ আসল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই 425 টাকা হচ্ছে আপনার আসল টাকা, আর 476 টাকা হচ্ছে আপনার সুদ আসল। অর্থাৎ এই 476 টাকার মধ্যে আপনার সুদও আছে, আসলও আছে। এখান থেকে যদি আমরা সুদটা বের করে নিই, অর্থাৎ 476 থেকে যদি আপনি 425 বিয়োগ করেন, সমান 51 টাকা পাবেন। এই 51 টাকা হচ্ছে আপনার সুদের টাকা। এখন আমরা যে সূত্রটা করি, যে নর্মালি I = P/N দিয়ে, তাহলে এখানে যদি আমরা আর এর মান বের করব, তাহলে এখানে হবে আর সমান হচ্ছে I/P/N। এখন আমরা সূত্রটা বসাবো। I হচ্ছে আমার সুদ, অর্থাৎ 51 টাকা, এখন আমি উপরে বসাইলাম। ফি হচ্ছে 425 টাকা, 425 এখানে বসাইলাম। N হচ্ছে 3 বছর, 3 এখানে বসাইলাম। তাহলে
আমি এখানে কি পাচ্ছি 51 ডিভাইডেড বাই এটা গুণ করলে যা হয় এখানে হবে 3 × 5 = 15, 1 3 2 6 7 3 4 12 অর্থাৎ 1275 টাকা। আর এদিকে যেহেতু এটা ফার্স্ট সেনে যাবে তাহলে নিশ্চয়ই আর এর নিচে 100 থাকার কথা, অর্থাৎ আর ডিভাইড বাই 100 থাকার কথা। যত পার্সেন্ট হবে সেটা আর ডিভাইড বাই 100। এখন যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে এখানে হবে আমার 1275 গুণ আর সমান হচ্ছে 5100 গুণ করলে, আবার আর সমান আমি চাইলে 5100 ডিভাইড বাই 1275 লিখতে পারি। এখন এটা যদি আমি কাটাকাটি করলি আমার আসবে 4, অর্থাৎ 4%। এখানে আর নিচে 100 দেওয়ার কারণ হচ্ছে আমি পার্সেন্ট নিয়ে আসছি। আবার আপনারা চাইলে এটা এই সূত্র দিয়ে করতে পারেন, যেটা আমরা এই সমান হচ্ছে সুদ আসলের যে সূত্রটা দিয়ে করি, ফি ইন্টু 1 + RN, এই সূত্রটা দিয়েও আমরা এই অঙ্কটা করতে পারি। 258 ফিতের বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, ফিতের বয়স 62 হলে পুত্রের বয়স কত বছর? ফিতের বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। আচ্ছা, ধরে নিলাম আমরা পুত্রের বয়স হচ্ছে এক্স। এখন ফিতের তাহলে কত হবে? ফিতের বলছে দ্বিগুণ অপেক্ষা 2 বছর, তাহলে এক্স যদি হয় এক্সের দ্বিগুণ হবে নিশ্চয়ই 2x, আরও 2 বছর বেশি অর্থাৎ +2। তাহলে এটা পেলাম পুত্রের বয়স, এটা পেলাম ফিতের বয়স। এখন প্রশ্ন বলছে ফিতের বয়স 62 হলে পুত্রের বয়স কত? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে ফিতের বয়স যেহেতু 62, 2x + 2 = 62, 2x + 2 = 62। এখান থেকে আমি এক্সের মান বের করলে কিন্তু পুত্রের মান পেয়ে যাব। তাহলে 2x সমান পাবো আমি 60, x সমান কাটাকাটিগুলো হয়ে যাবে 30, আনসার হবে 30, অর্থাৎ x ছিল পুত্রের বয়স। আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ধরতে পারি যে পুত্রের বয়স x বছর। কত বছর? পুত্রের বয়স হচ্ছে আপনার x বছর। পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স কত হবে? নিশ্চয়ই 26 বছর বেশি বলছে, অর্থাৎ x + 26। আবার যেহেতু 2 বছর আগে যাব আমরা, তাহলে 2 বছর আগে, অর্থাৎ 2 বছর আগে কিন্তু 2 বছর আগে পুত্র হবে। এখন যদি x থাকে তাহলে 2 বছর আগে x - 2 ছিল, আর 2 বছর আগে তাহলে পিতার বয়স কত ছিল? তাহলে 2 বছর আগে পিতার বয়স এখন যা আছে তার চেয়ে -2 ছিল, 2 বছর কম ছিল। এবার আসেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে যে 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের 26 বছর বেশি হয়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার পুত্রের বয়স, আর এটা হচ্ছে আমার 26 - 2, অর্থাৎ 26 - 2, এটা 24 লেখা যায় একবারেই। এটা আর এটা কার 14 গুণ বেশি হবে? এই পুত্রেরটা ফিতের 14 গুণ বেশি হবে, তাহলে পুত্রের সাথে 14 গুণ করলে ফিতের বয়সের সমান হয়ে যাবে, সেজন্য x - 2 এর সাথে আমি 14 গুণ করলাম, অর্থাৎ পুত্রের সাথে 14 গুণ করলাম। এখন আমি গুণ করলে পেয়ে যাব x + 24। এখান থেকে আমি x এর মান বের করব, পক্ষান্তর করে 24 + 28, তাহলে আমি এখানে পাচ্ছি 13x সমান হচ্ছে 14 + 28, এখানে হবে 52। তাহলে এখান থেকে x সমান হয়ে যাবে 52/13 সমান হচ্ছে 4, অর্থাৎ 4 × 13 = 52। তাহলে x এর মান পেলাম 4। এখন আমি বাবাও তার পুত্রের বয়সের অনুপাত, তাহলে এখানে যেহেতু x পেয়ে গেলাম 4, আর এখানে x + 26, অর্থাৎ 4 + 26 সমান পাবো 30, 4 অনুপাত 30। তাহলে পিতাও পুত্র, বাবাও তার পুত্র, তাহলে এখানে বাবা হচ্ছে 30, এর পুত্র হচ্ছে 4, কাটাকাটি করলে 15 × 2 = 30, 2 × 2 = 4, তাহলে 15:2 ক নাম্বার লেখা যায়। 260 পিতা ও পুত্রের বয়সের যোগফল 120 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে পুত্র যদি x হয় নিশ্চয়ই পিতা হবে তার 3 গুণ 3x, আর যোগফল বলছে 120। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি পুত্র প্লাস পিতা সমান 120 লিখতে পারি। তাহলে 4x = 120 হবে, x সমান কত হবে? তাহলে 120 / 4 সমান হচ্ছে 30।
এখন প্রশ্ন হচ্ছে পিতার বয়স কত। তো এক্স এর মান হচ্ছে পুত্রের বয়স, অর্থাৎ এক্স এর মান 30, পিতা হচ্ছে 3x, তাহলে 3 × 30 সমান হয়ে যাবে 90, আনসার হবে 90। ধন্যবাদ।